গুড ইভিনিং। কেমন আছো সবাই? বারবার ভূমিকম্পে প্রকম্পিত হচ্ছে দেশ। আমার মনে হয় সবাই খুব টেনশনে, উদ্বেগ উৎকণ্ঠায়। তারপরে ৪৭ পরীক্ষা পেছানোর যৌক্তিক আন্দোলনও চলছে। সব মিলিয়ে আসলে আমিও চলে আসলাম একটা খুব ছোট লাইভ নিয়ে। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের লিখিত প্রবলেম সলভিং বলে একটা বিষয় আছে, যেটা নিয়ে বেশ কিছু শিক্ষার্থী তাদের সমস্যার কথা জানিয়েছে, বুঝতে পারছে না কিভাবে লিখবে, কি করবে। তো সেই কারণেই আমি মূলত এই লাইভে আসলাম, যে আমাদের সব ব্রাঞ্চের যারা ভর্তিকৃত শিক্ষার্থী তারাও যেন এই লাইভটা দেখতে পারে, এবং যারা আমাদের শিক্ষার্থী না তারাও এই লাইভটা যেন দেখতে পারে। সে কারণেই এইটা আমি আসলে একটু ওপেন ক্লাসই নিচ্ছি সবার জন্য। বেশি লম্বা সময় নিব না, শুধু একটু অনুরোধ করব যে তোমরা যারা জয়েন করেছো এই লাইভটিকে দয়া করে শেয়ার দিবে, যাতে করে অন্যরাও দেখতে পারে। এই অনুরোধটুকু রাখলাম যে সবাই লাইভটাকে একটু শেয়ার দিতে। আর ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে জয়েন করছো যদি একটু কমেন্ট করে জানাও, আমার জন্য ভালো হয়। এক্সাম পেছানো ও না পেছানোর ব্যাপারে কোনো তথ্যই আমার কাছে নেই। আগে একটা সময় পিএসসির বিভিন্ন কর্তাদের সাথে যোগাযোগ ছিল, এখন আসলে আমার কারোর সঙ্গে যোগাযোগ নেই, ইনফরমেশন গুলো আমি আসলে পাই না। তবে কিছুদিন পিছালে আমি সন্তুষ্টই হতাম, অন্তত যদি ২০-৩০ দিনও পেছাতো, তাহলে আমার মনে হয় যে ছেলেমেয়েরা প্রত্যেকটা সাবজেক্ট ৫-৬ দিন যদি টানা পড়তে পারতো, তাহলেও একটা জায়গায় যেতে পারতো। তো ওই কথাটা আরেকবার বলি যে ময়মনসিংহে তো আর যাওয়া হয় না। ঠিক আছে, ময়মনসিংহে আর যাওয়া হয় না। আমি একটু অনুরোধ করব সবাইকে লাইভটা শেয়ার দিতে। আমি মানে একটু চা খেতে শুরু করছি শেষের দিকে, আমি এখনই শুরু করব আলোচনা, লম্বা লম্বা হবে না। না, একদম জিরো হয়ে যাচ্ছে তা না পরশ। ময়মনসিংহেও আমাদের বেশ টপ ফ্যাকাল্টি যায়। আমাদের যে ফ্যাকাল্টি যায় ময়মনসিংহে তারা অসাধারণ ফ্যাকাল্টি। বিভিন্ন কারণেই যাওয়া হচ্ছে না। মানে ধরো আমি যদি কোন একটা জায়গায় যাই, সে জায়গায় ফেরদৌস স্যার যেতে পারবে না, ফেরদৌস স্যার যে জায়গায় যায় আমি যেতে পারবো না, এটাই তো বিষয়, তাই না? ওই একটু এক্সচেঞ্জ করছি আর কি ব্রাঞ্চটা। আমি খুলনা যাচ্ছি এবং ফেরদৌস স্যারকে পাঠাইছি হলো ময়মনসিংহে। ঠিক আছে, এটা জাস্ট পলিসির বিষয় একটা, এর সাথে আর অন্য কোনো কিছু নাই। হ্যাঁ, শুরু করি প্রবলেম সলভিংটা শুরু করি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আবার এই যারা একদম রিটেন প্রার্থী, যারা রিটেন প্রার্থী তারা তো জানেই, রিটেনের সিলেবাসটা জানেই, কিন্তু এখানে কিছু কিছু শিক্ষার্থী যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্মে ক্লাসটা যাচ্ছে, ফ্রি ক্লাস যাচ্ছে, ফলে দুই একজন কিন্তু রিটেন প্রার্থী এখন না, তারাও দেখবে। এজন্য দুই একটা কথা হয়তো রিপিটেশন হতে পারে। যারা একদম রিটেন প্রার্থী, তোমরা আবার এটা নিয়ে মানে বিরক্ত হয়ে যাও না যে এত কেন প্যান প্যান করছে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরীক্ষা হয় রিটেনে ১০০ মার্কসের, তাই না? ১০০ মার্কসের একটা পরীক্ষা হয়। সেক্ষেত্রে ১০টা ছোট প্রশ্নের উত্তর করতে হয়, ৪ করে ৪০ মার্কস, আর ৩টা বড় প্রশ্নের উত্তর করতে হয়, সেখানে ১৫ করে ৪৫ মার্কস, আর একটা প্রশ্নের উত্তর করতে হয় যেখানে ১৫ মার্কস থাকে, সেটার নাম হচ্ছে প্রবলেম সলভিং। যত প্রবলেম সব এই প্রবলেম সলভিং নিয়ে। তো এই কারণে আমি এই প্রবলেম সলভিং নিয়ে একটা আলাদা আলোচনায় আজকে আসলাম, এবং আমি বিশ্বাস করি যে আজকের এই আলোচনাটা রিটেন প্রার্থীদেরকে প্রবলেম সলভিং ব্যাপারে প্রবলেম দূর করতে সহায়তা করবে। ঠিক আছে? আচ্ছা,
সিলেবাসের কথাটি মনোযোগ দিয়ে পড়ি। সিলেবাসে যে কথাটা লিখা আছে আমি একটু অনুরোধ করব শিক্ষার্থীদেরকে সেটা মনোযোগ দিয়ে পড়তে। আমি একটু 60 মিনিট 1 ঘন্টা সময় চাচ্ছি আমার এই ক্লাসটাতে যারা রিটেন পরীক্ষার্থী আছে। আমার মনে হয় এরপরে আর কোনো প্রবলেম সলভিং এ তাদের কোনো প্রবলেম হবে না। The candidates may be asked to come up with an analysis of a problem and its solution on any aspect of global developments and security issues such as trade, climate change, foreign aid, arms proliferation, etc. The candidates may be asked to come up with an analysis of a problem and its solution on any aspect of global developments and security issues such as trade, climate change, foreign aid, arms proliferation. বলা হচ্ছে যে শিক্ষার্থীকে বলা হবে একটা প্রবলেম মানে একটা ইস্যু অ্যানালাইসিস করতে এবং তার সমাধান দিতে। বিষয়টা মনে রাখতে হবে, একটা প্রবলেম অ্যানালাইসিস করে তার সমাধান দিতে। প্রশ্নে হয়তো এই কথা উল্লেখ থাকবে না যে এই সমস্যা বিশ্লেষণ করে তার সমাধান দিন, কিন্তু মনে রাখতে হবে এই প্রবলেম সলভিং প্রশ্নটি হচ্ছে আপনি অ্যানালাইসিস করবেন প্রথমে ইস্যুটা, তারপরে সেটার একটা সলিউশন দিবেন। মাহবুব ভাই যাব সিলেট ঘুরতে যাব ইনশাল্লাহ। আচ্ছা, প্রবলেম সলভিং, ট্রেড, ক্লাইমেট চেঞ্জ, ফরেন এইড, আর্মস প্রলিফারেশন, এগুলো বিষয় নিয়ে প্রশ্ন করবে, সিলেবাসে বলা আছে। আসলে এখানকার বিষয়গুলো থেকে প্রশ্ন ওভাবে করে না, প্রশ্ন করে বাংলাদেশের আসপেক্ট থেকে। আমরা একটু যদি দেখি বিগত বছরের প্রশ্নগুলো দেখতে হবে। বিগত বছরের প্রশ্নগুলো দেখলে একটা ধারণা পাওয়া যাবে প্রশ্ন কেমন হয়। প্রশ্ন: আমেরিকার সাথে জিএসপি পুনর্বহাল সংক্রান্ত আলোচনায় কিভাবে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবে তা তুলে ধরুন। আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, আপনি উপস্থিত হয়েছেন আমেরিকার সাথে একটা আলোচনায়। এই আলোচনায় আপনি বাংলাদেশকে কিভাবে তুলে ধরবেন, আপনি বাংলাদেশের অবস্থান মানে কি, আপনি জিএসপি আমেরিকা বাতিল করেছে ওইটা চান, কেন চান, এবং এইটা যে চাচ্ছেন আপনি, এইটা যে যৌক্তিক, সেটি আপনি কিভাবে প্রমাণ করবেন, সেই বিষয়টি লিখতে বলেছে। ওকে, আবার একটা প্রশ্ন দেখুন, এটা 35 নম্বর কথা বলছি, রিজার্ভ চুরি সমস্যার সমাধান পুনরাবৃত্তি রোধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আলোচনা করুন। রিজার্ভ যে বাংলাদেশের চুরি হয়েছিল সেটার সমাধান, সমস্যাটা এবং এ ধরনের ঘটনা যাতে না ঘটে কি ব্যবস্থা নিয়ে যেতে পারে সেই বিষয়ে আলোচনা করুন। আবার একটা প্রশ্ন, পাকিস্তানের সাথে অমীমাংসিত ইস্যুগুলো সমাধানে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আলোচনা করুন। একটা প্রশ্ন করেছে, সমুদ্র এলাকা নিরাপত্তা নিশ্চিত করে একটি নীতিপত্র লিখুন। একটা নীতিপত্র লিখে দিন যে সমুদ্র এলাকার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায়। প্রশ্ন করেছে, জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক আলোচনায় বাংলাদেশ কি বক্তব্য তুলে ধরবে সেই বিষয়ে নীতিপত্র লিখুন। জাতিসংঘের আলোচনায় বাংলাদেশ রোহিঙ্গা ব্যাপারটাকে তুলে ধরবে, কিভাবে তুলে ধরবে, কি কি যুক্তি দিয়ে প্রত্যাবাসনের কথা বলবে, সেই বিষয়টি নিয়ে একটা নীতিপত্র লিখতে বলেছে। তারপরে একটা প্রশ্ন হয়েছে, আসামে বাঙ্গাল খেদাও যে আন্দোলন, সেই বিষয়ে একটা নীতিপত্র লিখুন। অর্থাৎ পরপর কয়েক বছর 38, 40, 41 নীতিপত্র লিখতে বলেছে। 42তমতে স্পেশাল বিসিএস ছিল। 43তমতে গিয়ে সিম্পল একটা প্রশ্ন করলো, বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য লিখুন। এইটা লিখতে বললো। তারপরে কি বলল, পূর্ব ইউরোপের শ্রমবাজারের সম্ভাবনা কাজে লাগাতে সরকারের উদ্দেশ্যে একটি পরামর্শপত্র লিখুন, একটা সাজেশন লিখুন সরকারের উদ্দেশ্যে, কিভাবে পূর্ব ইউরোপের যে জব মার্কেট সেটা আমরা ধরতে পারি। এরপরে 45তমতে একটা প্রশ্ন হলো, উন্নত বাংলাদেশ গড়তে বৈশ্বিক সুযোগকে বাংলাদেশ কিভাবে লাগাতে পারে।
আচ্ছা, তো এগুলো হলো ৪৫ পর্যন্ত প্রশ্ন। আমি ৪৬ এর প্রশ্নটা একটু পরে দেখাবো। তো আরেকবার একটু রিকোয়েস্ট করি। সেটা হচ্ছে যে যারা এই লাইভটি দেখছো, তোমাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট যে এইটা একটু শেয়ার দিলে অন্যরাও দেখতে পাবে। তখন আমারও ভালো লাগবে যে মোটামুটি সংখ্যক শিক্ষার্থী এই লাইভটা দেখেছে। ঠিক আছে? আর প্রশ্ন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে, রিটেন নিয়ে যেকোনো প্রশ্ন, মতামত সেগুলো করা যাবে। আমি চেষ্টা করব সেগুলো জবাব দেওয়ার জন্য। আচ্ছা, তো এই প্রশ্নগুলো থেকে আমরা কি বুঝলাম? বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার থেকে প্রশ্নগুলো হয়েছে। প্রত্যেকটি প্রশ্ন বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট। তাই না? এবং খেয়াল করো যে যখন যে বিষয়টা, যে বছর যে বিষয়টা সবচেয়ে আলোচিত ছিল বাংলাদেশের আসপেক্ট থেকে, ওইটা নিয়েই প্রবলেম সলভিং লিখতে দিয়েছে। এটাই হলো সুবিধা এই প্রবলেম সলভিং এর, যে আমি ইস্যুটা বাংলাদেশ কেন্দ্রিক যেহেতু হবে, আমার এই ইস্যুটা অবশ্যই অবশ্যই পড়া থাকবে। অবশ্যই অবশ্যই এই ইস্যুটা আমার পড়া থাকবে। আচ্ছা, এইটা হলো ৪৬তম রিটেনের প্রশ্ন। ৪৬তম রিটেনের এই প্রশ্নটা একটু ভিন্ন প্যাটার্নের। এই যে হাফ পৃষ্ঠা জুড়ে প্রশ্ন। প্রশ্নটা কি? এমন একটি পরিস্থিতি কল্পনা করুন যেখানে বহির্বিশ্বের কারো অধিকারে আপনার দেশের প্রতিটি নাগরিকের সামগ্রিক তথ্য রয়েছে। এমন একটি পরিস্থিতি কল্পনা করুন যেখানে বহির্বিশ্বের কারো অধিকারে অন্য রাষ্ট্রের কারো কাছে বা অন্য কোনো রাষ্ট্রের কাছে আপনার দেশের প্রত্যেকটি নাগরিকের সামগ্রিক তথ্য রয়েছে। আমাদের দেশের যে হ্যাঁ লিপি, আমি নীতিপত্র লেখার নিয়মে আজকে যাব, একটু অপেক্ষা করো, আর অবশ্যই লাইভটা শেয়ার দিও। সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক, স্বাস্থ্য সম্পর্কিত, আর্থিক তথ্যাদি, ব্যক্তির অবকাশ যাপন, শখ সম্পর্কিত যাবতীয় তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তারা পেয়েছে। নিজস্ব তথ্যের উপর ব্যক্তি কোনো নিয়ন্ত্রণ নেই, যার ফলে মানুষের জীবন এখন সহজতর, আরো উপভোগ্য এবং মানুষের উপর নির্ভরতা কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বেশি নির্ভরশীল হয়ে মানুষ এখন আরো দীর্ঘ জীবনযাপন করতে পারছে। এরকম একটি পরিস্থিতিতে আপনি কি একটি মুক্ত স্বাধীন দেশে নাকি একটি উপাত্ত উপনিবেশে বসবাস করছেন? আপনি কি স্বাধীন, নাকি আপনি একটি ডেটা কলোনিতে বসবাস করছেন? জীবনের কিছু সুবিধার বিনিময়ে নিজেকে এক অপরিচিত বুদ্ধিমত্তার অধীনে ভাবতে আপনার কেমন বোধ হতে পারে? উপাত্ত বুদ্ধিমত্তার যুগে ব্যক্তির গোপনীয়তা রক্ষা কতটা গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জ দ্বন্দ্ব মোকাবেলার উপায় কি? উপাত্ত উপনিবেশে পরিণত হওয়ার সম্ভাব্য অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক পরিণতি কি হতে পারে? আপনার নিজস্ব যুক্তি ও চিন্তন পদ্ধতি প্রয়োগ করে প্রশ্নগুলোর উত্তর দিন। ৪টা প্রশ্ন লিখতে বলেছে। একটা দৃশ্যকল্প দিয়ে, একটা সিকোয়েন্স দিয়ে আপনাকে ৪টা প্রশ্নের উত্তর করতে বলেছে। এই প্রশ্নটি ৪৬তমতেই প্রথম হয়েছে এবং এটি একটি সৃজনশীল প্রশ্ন। ফয়সাল, অবশ্যই আমি অ্যাকচুয়ালি ওইটা নিয়েই আজকে আলাপ করতে এসেছি। তাইলে আমি ধরে নিচ্ছি যে এইরকমও একটি প্রশ্ন লিখতে দিতে পারে, এরকম একটি প্রশ্ন লিখতে দিতে পারে। তাহলে তাহলে আমি এই যদি একটু বলি যে প্রশ্ন কয়েক রকমের প্রবলেম সলভিং প্রশ্ন হতে পারে। একটি সাধারণ বড় প্রশ্ন, সাধারণ বড় প্রশ্ন, সাধারণ বড় প্রশ্ন। ধরুন প্রশ্নটা হলো যে বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলো কি আলোচনা করুন। এটা একদম সিম্পল একটা ব্রড কোশ্চেন। এমন প্রশ্নও হতে পারে। প্রশ্ন হতে পারে, প্রশ্ন হতে পারে নীতিপত্র লিখুন, নীতিপত্র লিখুন। প্রশ্ন হতে পারে, প্রশ্ন হতে পারে পরামর্শপত্র লিখুন। প্রশ্ন হতে পারে
কৌশলপত্র লিখুন। আবার ওই যে লাস্ট যে প্রশ্নটা দেখালাম, সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্নও হতে পারে। ওকে, তো সাধারণ বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে কৌশলটা কি হবে? সাধারণ বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে কৌশলটা হবে হেড হেড সাধারণ বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে কৌশল হবে হচ্ছে হেড, নেক, বডি, টেল। সাধারণ যদি কোনো একটা বড় প্রশ্ন লিখতে দেয় তাহলে আপনার স্ট্রাকচার হবে এটা। প্রথমত একটা প্রারম্ভিক কথা থাকবে, একটা উপসংহার টানতে হবে, নেকে প্রেক্ষাপট উল্লেখ করতে হবে এবং যেটা প্রশ্ন চাচ্ছে মূল প্রশ্নের উত্তর লিখতে হবে। মূল প্রশ্নের উত্তর এই বডিতে থাকবে। মূল প্রশ্নের উত্তর থাকবে এই বডিতে। এটা যদি ওই সাধারণ প্রশ্ন হয় যে রোহিঙ্গা প্রত্যাবাসনে বর্তমান সরকারের করণীয় কি আলোচনা করুন, এই টাইপের প্রশ্ন, যেখানে কোনো নির্দিষ্ট ফরম্যাটে প্রশ্নের উত্তর চাচ্ছে না, সেটার ক্ষেত্রে এই কৌশলটা আমরা অ্যাপ্লাই করব। আর সৃজনশীল প্রশ্ন আমার মনে হয় সবচেয়ে সহজ এইটা। গত যে পরীক্ষায় প্রশ্নটা হলো এইটা সবচেয়ে সহজ প্রশ্ন। কারণ কি? কারণ এই প্রশ্নে আপনাকে কি লিখতে হবে তার পয়েন্টগুলো বলে দিয়েছে। আমরা সাধারণত কি করি ভাই, এই বয়সে এসে তো নতুন করে সব প্রশ্ন মুখস্থ করে ডাটা স্ট্যাটিস্টিক্স সব গিয়ে লেখা সম্ভব না। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, একটা প্রশ্নের পয়েন্ট মুখস্থ করি। তো পয়েন্ট যে প্রশ্নে দেয়া আছে সেই প্রশ্ন তো সবচেয়ে ইজি, সেই প্রশ্নের উত্তর লেখা সবচেয়ে ইজি। জাস্ট একটু ভাববো জিনিসটা কি, রিটেন পরীক্ষার্থী যিনি তিনি অলরেডি প্রিলি পড়াশোনা করেছেন, বিভিন্ন কিছু পড়াশোনা করে ফেলেছেন, মাথা ঠান্ডা রাখলেই যে কোনো ওই প্রো মার্কসে একটা বড় প্রশ্ন হিন্টস দেয়া থাকলে কিছু না কিছু লিখে আসা সম্ভব। কিছু না কিছু লিখে আসা সম্ভব মানে মোটামুটি ভাবেই লিখে আসা সম্ভব। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই যে জায়গাটাই এখানে একটা ফরম্যাটের কথা বলছে, স্ট্র্যাটেজি পেপার, সাজেশন রিপোর্ট, পলিসি ব্রিফ, এইরকম ফরম্যাটের কথা বলছে। তো এরকম ফরম্যাটের কথা বললে করণীয় কি, এইটা হলো প্রশ্ন। হ্যাঁ, আমি আজকে সেটাই দেখাবো, আজকে ক্লাসে আমি সেটাই দেখাবো। ওকে, তার আগে আমি একটু বলতে পারি, সেটি হচ্ছে যে কিছু টপিক এবারের পরীক্ষার জন্য 47তমর জন্য একটা সাজেশন আমি দিচ্ছি। এই সাজেশনটা স্ক্রিনশট দিয়েও রাখা যেতে পারে। সেটি হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনে করণীয়। অলরেডি জুলাই অভ্যুত্থান মামলার একটা মামলার রায় হয়েছে এবং সেখানে সেই মামলার 3 জন আসামির মধ্যে 2 জন ডেথ সেন্টেন্স পেয়েছেন এবং তারা ফিউজিটিভ, পলাতক। কনভিক্টেড 2 জনই দেশে নেই, পলাতক। ফলে তাদেরকে ফেরত আনার ক্ষেত্রে করণীয় কি, এটি একটি ভালো প্রশ্ন হতে পারে। বিগত সময়ে প্রচুর অর্থ পাচার হয়েছে, এই পাচার হওয়া অর্থ ফেরত আনতে গিয়ে করণীয় কি। আমাদের সরকারের সব সময় ফরেন পলিসির একটা বড় জায়গা থাকে কত বেশি সংখ্যক মানুষকে বিদেশে পাঠানো যায় এবং রেমিটেন্স আর্ন করা যায়, কারণ আমাদের ইকোনমির লাইফ লাইন যে 2-3টা বিষয় তার মধ্যে একটা হচ্ছে রেমিটেন্স। ফলে রেমিটেন্স বৃদ্ধিতে কি করণীয়। সাইবার সিকিউরিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা এখন সাইবার ফিজিক্যাল ওয়ার্ল্ডে বসবাস করছি। আমরা এখন
কেবলই যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে বসবাস করছি তা না, আমরা সাইবার ফিজিক্যাল ওয়ার্ল্ডে বসবাস করছি। তো এই সাইবার ফিজিক্যাল ওয়ার্ল্ডে সাইবার সিকিউরিটি আমাদের যে অন্যান্য যে প্রচলিত সিকিউরিটি, যেটা কনভেনশনাল সিকিউরিটি, সেই কনভেনশনাল সিকিউরিটির মতোই সাইবার সিকিউরিটি ইম্পর্টেন্ট। ফলে এই সাইবার সিকিউরিটি এনশিওর করতে কি করণীয় সেই বিষয়টা। তারপরে এসডিজি, আমরা 30 সালের মধ্যে 17টা এসডিজি অ্যাচিভ করতে চাই। সময় তো আর খুব বেশি নেই, আমরা একদম শেষ ভাগে পৌঁছে গেছি এসডিজি অর্জনের। তো এই সময়ে যেসব এসডিজিতে আমরা এখনো ভালো করছি না, সেগুলো করার ক্ষেত্রে কি করণীয় এইটা। চতুর্থ শিল্প বিপ্লবের একটা ভূমিকম্প সারা বিশ্বেই বয়ে যাচ্ছে। পেশার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, কিছু চ্যালেঞ্জ এনেছে, কিছু নতুন নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ফলে এই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে কি করণীয়, আমাদের সরকারের প্রস্তুতি কেমন হওয়া উচিত, সেই ব্যাপারে একটা প্রবলেম সলভিং প্রশ্ন দিতে পারে। এলডিসি থেকে উত্তরণের আমাদের করার কথা আগামী বছর। তো এলডিসি উত্তরণের পরে আমরা কিছুদিন গ্রেস পিরিয়ড পাবো, তারপরেই আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হব। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের করণীয় কি, প্রস্তুতি কি। তিস্তা মহাপরিকল্পনা একটা বাংলাদেশের বড় প্রজেক্ট। এই মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারছি না নানান কারণে। সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের করণীয় কি। আর ক্লাইমেট চেঞ্জ সবসময় একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ফলে ক্লাইমেট চেঞ্জ, এইটার মোকাবেলায় করণীয়, ক্লাইমেট চেঞ্জ ব্যাপারটা নিয়ে আমাদের কি করণীয় সেই বিষয়টি এখানে আছে। তো এই হলো 47তমের জন্য আমার একটা সাজেশন। ব্যাপারটা এমন না যে এইগুলো পড়লেই প্রশ্ন কমন হয়ে যাবে, প্রশ্ন কমন হওয়ার কিছু দরকার নেই। এগুলোতে যে তথ্যগুলো পড়া হবে সেই তথ্যগুলো দিয়ে এখানে যে পড়তে গিয়ে যে কৌশলগুলো শেখা হবে সেগুলো দিয়েই ইনশাল্লাহ 15 মার্কসের এই প্রবলেম সলভিং প্রশ্নটির উত্তর আপনি লিখে আসতে পারবেন। ওকে, আচ্ছা এবার আসো প্রশ্নের টাইপ, এটা অলরেডি আমি বলেছি। নীতিপত্র, যে জন্য ছেলে মেয়েরা সবচেয়ে বেশি ভোগান্তি পোহায়, এই ভোগান্তি পোহানোর জন্য কিছু অতিমাত্রায় পণ্ডিত শিক্ষক এবং কিছু অতিমাত্রায় পণ্ডিত বইয়ের লেখক আছেন, তারা বেশ কিছু গুজব ছড়ায়, অপতথ্য ছড়ায় এবং ছেলে মেয়েদেরকে একরকম ভড়কে দেয়, ভয় পাইয়ে দেয় যে আরে এত কিছু করতে হবে, হ্যান ত্যান, কিছুই না। আমি একটা তোমাদের সহজ কথা বলি, এখন চ্যাট জিপিটি এআই এর যুগ, তাই না? চ্যাট জিপিটি কে একটু বলো না যে আমাকে নীতিপত্রে একটা কাঠামো দাও, কিংবা তুমি তুমি জাস্ট গুগল এআই কে বলো না যে পলিসি ব্রিফের স্ট্রাকচারটা কেমন হবে। তাহলে তুমি অজস্র স্ট্রাকচার পাবে। এটা কোনো আইন না যে এই স্ট্রাকচারেই লিখতে হবে। মোটামুটি কিছু কনসেনসাস আছে, মোটামুটি একটা এটাকে কনসেনসাস, একটা হচ্ছে যে সমঝোতা আছে, একটা সবাই মিলে একমত ঐকমত হয়ে গেছে যে মোটামুটি এই জিনিসগুলো থাকতে হয়, সেই জিনিসগুলো থাকলেই হলো। এটা নিয়ে এত বেশি মাথা ঘামানো, ছবি দেয়া যাবে কি যাবে না, মানচিত্র ব্যবহার করা যাবে কি যাবে না, ওই স্মারক নাম্বার দিতে হবে, তারিখ দিতে হবে, এগুলো আসলে এই প্রশ্নগুলো করারই প্রয়োজন নাই। আমি খুবই সিম্পল একটা কাঠামো তোমাকে দেখাচ্ছি, এই কাঠামোটার আমি একটু প্র্যাকটিসও দেখাবো, তুমি সেটার উপর ভিত্তি করেই একটা নীতিপত্র লিখে ফেলতে পারবে। ওকে, যেমন সাধারণত একটা পলিসি ব্রিফে কি কি থাকবে? হেডলাইন থাকবে পলিসি ব্রিফে, মাস্ট। অবশ্যই একটা শিরোনাম থাকবে, শিরোনামবিহীন পলিসি ব্রিফ হয় না। তারপরে একটা এক্সিকিউটিভ সামারি থাকবে, সারমর্ম থাকবে, শিরোনামের পরে সারমর্ম থাকবে, সার সংক্ষেপ থাকবে, অর্থাৎ ভূমিকায় আমি এটাকে বলতে পারি, এটাকে কি বলতে পারি? ভূমিকা, এটাকে আমি ভূমিকা বলতে পারি। এরপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি নিয়ে নীতিপত্র লিখতে বলছে, সেই সমস্যাটার একটা পরিচিতি,
সেই সমস্যার একটা পরিচিতি, সেই সমস্যার একটা পরিচিতি। এরপরে আমি সেই সমস্যাটার একটা অ্যানালাইসিস হাজির করব, অ্যানালাইসিস। এবারে সরকারের কি কি করণীয়, সরকার এখানে কি কি করতে পারে, সেই অল্টারনেটিভ গুলো আমি তুলে ধরবো, অনেকগুলো পয়েন্টে সরকারের করণীয় ডিটেল তুলে ধরবো। এরপরে আমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার করে সংক্ষেপে 5টা সুপারিশ দিয়ে দিব। অবশ্যই আমি একটা উপসংহার দিব এবং আমি আমার এই লেখায় যে তথ্যগুলো ব্যবহার করেছি তার একটা সূত্র, রেফারেন্স উল্লেখ করব। আচ্ছা, একটু বেশি পয়েন্ট হয়ে গেল, একটু ভয়েরও কারণ হতে পারে, এতগুলান কেমনে লিখবো, আমি আরেকটু ছোট করে দিচ্ছি। এই দেখো, প্রথমত যেটা যেটা অবশ্যই থাকবে সেটা তোমাকে আমি বলি। প্রথমত একটা শিরোনাম থাকবে, নীতিপত্রে শিরোনাম থাকবে। স্মারক, মারক, ফারক, লোগো নো নিড। কেউ দিলে আমি বলবো না যে কেটে দেওয়া হবে, হচ্ছে না, এটা বলার কোনো সুযোগ নেই, কিন্তু মিনিমাম যে জিনিসটা লাগবে সেটা দিয়ে তুমি লিখে আসো, শিরোনাম। তারপরে একটা ভূমিকা, ভূমিকাতে নীতিপত্রের সারমর্মটা উল্লেখ করবে। এরপরে হচ্ছে প্রেক্ষাপট বিশ্লেষণ, প্রেক্ষাপট বিশ্লেষণ, ওই ইস্যুটা নিয়ে একটা ডিটেল চিত্র তুলে ধরা। তারপরে সরকারের উদ্যোগ, অলরেডি সরকার কি উদ্যোগ নিয়েছে, সরকার অলরেডি কি কি উদ্যোগ নিয়েছে। এরপরে সরকারের করণীয়, সরকারের করণীয়। তারপরে উপসংহার, উপসংহার এবং তথ্যসূত্র, তথ্যসূত্র। এইটা ফলো করো, সবচেয়ে ইজিয়েস্ট, সবচেয়ে ইজিয়েস্ট। শিরোনাম, ভূমিকা, প্রেক্ষাপট বিশ্লেষণ, সরকারের উদ্যোগ, অলরেডি সরকার কি কি ইনিশিয়েটিভ নিয়েছে, সরকারের করণীয়, উপসংহার, তথ্যসূত্র। এই কটা জিনিস যেন তোমার নীতিপত্রে থাকে, এনাফ। আর কিচ্ছু লাগবে না, স্মারক নাম্বার, লোগো, এইটা সেটা, নাথিং, কিছুই লাগবে না। এবার আসো, কৌশলপত্র যদি লিখতে বলে, কৌশলপত্র, স্ট্র্যাটেজি পেপার, কৌশলপত্র, স্ট্র্যাটেজি পেপার। স্ট্র্যাটেজি পেপারে একটু ভিন্ন রকম ভাবে লিখতে হয়। কেউ যদি নীতিপত্রের মতো করে লিখে দেয়, কেউ যদি নীতিপত্রের মতো করে লিখে দেয়, অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম কিছুক্ষণ আগে, নীতিপত্রের মূল যে স্ট্রাকচার কাঠামোটা, সেটা নিয়ে কি মনে বোঝা গেল? তো বোঝা গেল বিষয়টা? একটু 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 কমেন্ট করো তো, বোঝা গেল ব্যাপারটা, বা কোনো এখানে আবার কোয়ারি আছে কিনা? পানি খাই। ওকে, ঠিক আছে। তাহলে এবার আসি যে কৌশলপত্র, স্ট্র্যাটেজি পেপার লেখার কৌশলটা কি? স্ট্র্যাটেজি পেপার লেখার কৌশলটা হচ্ছে, একটা ভূমিকা থাকবে, একটা উপসংহার থাকবে, একটা ভূমিকা থাকবে, একটা উপসংহার থাকবে। দ্বিতীয় বিষয় হলো প্রেক্ষাপট বিশ্লেষণ। স্ট্র্যাটেজি পেপারে এই যে ভীষণ মিশন ব্যাপারটা থাকে, স্ট্র্যাটেজি পেপারে ভীষণ মিশন ব্যাপারটা থাকে, ভীষণ মিশন ব্যাপারটা থাকে। এরপরে অ্যাকশন প্ল্যান,
সরকার কি কি করবে তার একটা অ্যাকশন প্ল্যান, এর সম্ভাব্য ঝুঁকি ও প্রতিকার, আমি যে অ্যাকশন গুলো গ্রহণ করব তার ফলে সম্ভাব্য কিছু ঝুঁকি আছে কিনা, হ্যাঁ প্রেক্ষাপট লিখতে হবে, গ্রাফ ম্যাপ ডাটা এগুলো সবকিছু দেওয়া যাবে লিপি, নো প্রবলেম। ঝুঁকি ও প্রতিকার এবং উপসংহার, এইটা হচ্ছে স্ট্র্যাটেজি পেপার লেখার সবচেয়ে স্মার্ট স্ট্রাকচার এবং সবচেয়ে ইজি স্ট্রাকচার, সবচেয়ে ইজি স্ট্রাকচার। এবার আমি একটা স্ট্র্যাটেজি পেপার আর একটা নীতিপত্র লেখার একদম প্র্যাকটিক্যাল একটা কাঠামো দেখাই, প্র্যাকটিক্যাল জিনিস। ধরা যাক প্রশ্নটা এরকম, ধরা যাক প্রশ্নটা এরকম যে বাংলাদেশ 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, এই বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে আজ বাংলাদেশি নানামাত্রিক সংকটে, এই বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে আজ বাংলাদেশি নানামাত্রিক সংকটে, এই সংকট ফলে বাংলাদেশ চায় যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করা যায়, কি প্রত্যাবাসন করা যায়। রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার ইতিমধ্যে কিছু উদ্যোগ গ্রহণ করেছে, আর কি কি উদ্যোগ নিতে পারে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে, সেই ব্যাপারে একটি নীতিপত্র লিখুন। সাপোজ এইটা হলো প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তরটা কেমন হবে, প্রথম পৃষ্ঠাটা দেখো, এইটা হলো প্রথম পৃষ্ঠা, এইটা প্রথম পৃষ্ঠা, এইটা আমি এই কি হলো, আরে আমার আইকন গুলো কই, একটু একটু ওয়েট প্লিজ। রাশেদ একটু প্রবলেম হচ্ছে, একটু আসো তো। একটু, হ্যাঁ এই চলে আসবে এখনই। ওই যে প্রবলেম হচ্ছে, দেখো তো পোর্টটা ঠিক নাই, ওই আইকন কই চলে গেছে। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে কোথায় হাত দিলে কি হচ্ছিল? আচ্ছা আচ্ছা একটু খেয়াল করো যে আমি একটা প্রথম একটা পৃষ্ঠা দেখাচ্ছি খাতায়, এটা হচ্ছে তোমার খাতার একটা পৃষ্ঠা, এটা তোমার খাতার একটা পৃষ্ঠা, এখানে ধরো একটা মার্জিনও আছে, একটা মার্জিনও আছে। এখন এখানে আমি নীতিপত্র লিখব, ওকে, এখানে আমি নীতিপত্র লিখব। নীতিপত্র এই প্রবলেম সলভিং প্রশ্নটা থাকে কোথায়? 3 নম্বরে। তাহলে এখানে আমি তো মনে হয় এরকম করে আমরা উত্তর লিখি, 3 নম্বর প্রশ্নের উত্তর, 3 নম্বর প্রশ্নের উত্তর, তাই না? 3 নম্বর প্রশ্নের উত্তর, এইটা হচ্ছে যে আমি হচ্ছে ভাবে লিখি। এখন আমাকে লিখতে বলছে একটা নীতিপত্র, তাহলে এখানে আমি একটা কৌশল করব, আমি নীতিপত্র কথাটা লিখব, যে আমাকে নীতিপত্র লিখতে বলছে, আমি এখানে একটা নীতিপত্র কথাটা লিখব, নীতিপত্র পলিসি ব্রিফ, এইটা আমি লিখব। ওকে, এবার কথা হচ্ছে যে
আমার ওই স্টেপে যেতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে একটা শিরোনাম দিতে হবে। আমি যে প্রেক্ষাপটটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন। একটা শিরোনাম দিব, সিম্পল একটা শিরোনাম দেই, সিম্পল শিরোনাম। শিরোনাম লেখার ক্ষেত্রে খেয়াল রাখবো, শিরোনাম যদি 2 লাইনে হয় সেটা সবচেয়ে ভালো, এবং শিরোনাম একটু বড় ফন্টে হবে। 2 লাইনে একটু বড় ফন্টে শিরোনাম হবে, সেটা খুব ভালো দেখাবে। ওকে, সেটা কিরকম? এরকম যে ধরো রোহিঙ্গা রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের করণীয়। দেখো, সরকারের করণীয়। শিরোনামটা 2 লাইনে সমান সমান লিখবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, দুপাশে গ্যাপ তৈরি হবে, তো এটা দেখতেই একটা প্রিন্টেড নীতিপত্রের মতো লাগবে। এবার আসো যে একটা সার সংক্ষেপ লিখতে হবে। সার সংক্ষেপ নীতিপত্রের ক্ষেত্রে একটা সার সংক্ষেপ লিখতে হবে। হ্যাঁ, এক্সিকিউটিভ সামারি বলা হয়, এক্সিকিউটিভ সামারি বলা হয়। ওকে, এখানে আমি 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 লেখা শুরু করলাম যে ওই যে ভূমিকায় যে কথাগুলো লেখা আছে আমি ওইটা দিয়েই লিখতে পারবো। আমি যে কৌশলটা করতে বলি শিক্ষার্থীকে, শোনো, খুব ছোট একটা সারসংক্ষেপ লিখে, তুমি এই প্রথম পৃষ্ঠাতেই এইখানে একটা কাজ করবা, এখানে একটা হাইলাইটস দিবা। হাইলাইটস মানে কি জানো? হাইলাইটস মানে হচ্ছে তোমার এই নীতিপত্রে কি কি আছে, সেই ব্যাপারে একটা সংক্ষিপ্ত আলোচনা। যেমন তুমি এখন কি লিখবে, তুমি এই 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 নীতিপত্রে কি কি লিখতে হবে তোমাকে বলো তো? তোমাকে এই নীতিপত্রে কি কি থাকবে? এই যে এই জায়গাগুলো থাকবে, প্রেক্ষাপট বিশ্লেষণ, এই যে জায়গাগুলো, এই কথাগুলো তুমি এখানে লিখে দাও, এক নজরে একটু লিখে দাও। এই জায়গায় লিখে দাও যে ধরো রোহিঙ্গা সংকটের বিবরণ, রোহিঙ্গা সংকটের, আমি জাস্ট লেখার মতো লিখছি আর কি, তোমরা এটা ঠিক করে লিখো, বিবরণ। তারপরে আসো বাংলাদেশের সৃষ্ট সংকট, আমরা ফেরত পাঠাতে চাই কেন? কারণ বাংলাদেশের সংকট হয়েছে, সে কারণে সংকট। তারপরে সরকারের উদ্যোগ, ইতোমধ্যে বর্তমান সরকার, আগের সরকার না, বর্তমান সরকার কি কি উদ্যোগ নিয়েছে। তারপরে সরকারের করণীয়। এই জিনিসটা ডান দিকে একটু দিবে, এখানে একটা গ্যাপ তৈরি হবে, ফাঁকা থাক খাতা, নো প্রবলেম। এইটা হবে প্রথম পৃষ্ঠার ডিজাইন, দেখতেও ভাল লাগে, আর যিনি খাতা মূল্যায়ন করবেন তিনিও দেখবেন যে তোমার নীতিপত্রে কি কি আছে সেটা তুমি এখানে লিখে দিয়েছো। এরপরে তিনি অতটা গুরুত্ব দিয়ে আর দেখবেনও না, বুঝে ফেলবেন যে তুমি ঠিকঠাক লিখছো এবং একটা মার্কস তুমি পেয়ে যাবে। এটা গেল প্রথম পৃষ্ঠার কথা। তুমি পেজ 2 তে গিয়ে কি করবে? পেজ 2 তে গিয়ে জাস্ট এই পয়েন্টগুলোর উত্তর লেখা শুরু করবে। লাস্ট পেজের কথা আমি বলছি, লাস্ট পেজ, একদম লাস্ট পেজে গিয়ে তুমি কি করবা? লাস্ট পেজে গিয়ে তুমি একটা উপসংহার দিবে, উপসংহার, এবং উপসংহারে এই কথাগুলো লিখবে যে এই নীতিপত্রে পরামর্শগুলো, এই নীতিপত্রে করণীয়গুলো করা গেলে বা পরামর্শগুলো মান্য করা গেলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা সম্ভব, যদিও কাজটি মোটেও সহজ নয়, বা এরকম টাইপের কথা একটু লিখে দিবা। ওকে, এবার এসে এখানে তথ্যসূত্র। এখন তথ্যসূত্র ভাই, তুমি সরকারের একজন জুনিয়র কর্মকর্তা, তোমাকে 1 মাস টাইম দিয়ে একটা নীতিপত্র লিখতে বলেছে, বাসা থেকে তুমি, অফিস থেকে তুমি লিখবে, তোমার অজস্র রিসোর্স তুমি ব্যবহার করবে, ডাটা স্ট্যাটিস্টিক্স ব্যবহার করবে। পরীক্ষার হলে এত কিছু করা সম্ভব? মোটেও না। পরীক্ষার হলে এত কিছু করা সম্ভব নয়, বিধায় আমি এখানে তথ্যসূত্র উল্লেখ করতে হবে, যেহেতু এটা কাঠামোতে আছে উল্লেখ করব, এটা যেহেতু কাঠামোতে আছে আমি উল্লেখ করব, কিন্তু এটা নিয়ে আমার এত বেশি চিন্তা করার দরকার নাই। আমি কি লিখবো? আমি এখানে লিখবো হচ্ছে এই ইউএনএইচসিআর এর ওয়েবসাইট, আমি এখান থেকে তথ্য নিচ্ছি, রোহিঙ্গা ডাটা নিয়েছি। আমি দৈনিক আমার দেশে একটা কলাম ছাপা হয়েছিল, সে আমার দেশে কলাম থেকে তথ্য নিয়েছি। আমি
ডেইলি স্টার থেকে তথ্য নিয়েছি, ডেইলি স্টার থেকে। আমি সরকারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে তথ্য নিয়েছি। এরকম কিছু তথ্যসূত্র উল্লেখ করে জাস্ট ফরম্যাটটা বোঝানো যে আমি ঠিকঠাক লিখছি। ওকে, এটা হবে লাস্ট পেজ, এটা লাস্ট পেজ, এটা ফার্স্ট পেজ। মাঝখানে আর যদি চারটা পেজ 3টা পেজ লিখতে পারো, একটা ভালো নীতিপত্র হবে। নীতিপত্রে কিন্তু প্রিন্টেড যখন জমা দিতে হয় তখন কিন্তু 2-3 পৃষ্ঠায় বেশি হয় না। তো প্রিন্টেড তো অনেক ছোট ফন্টে লেখা হয়, হাতের লেখায়, সেক্ষেত্রে মানে 4 থেকে 6 পেজ পর্যন্ত লিখলেই নীতিপত্র ভালো মার্কস তুমি পাবে। লেখাটা পরিষ্কার হবে, যুক্তিগুলো খুবই স্ট্রং হবে, তথ্য নির্ভর যুক্তি হবে, তাহলেই ভালো মার্কস পাবে। বলো, কথা কি বুঝলে? কোনো প্রশ্ন থাকলে করো। দেখো কোনো প্রশ্ন আছে কিনা। আমার মনে হয় যে এটা বুঝে গেছে কেমনে লিখতে হবে। আচ্ছা, কৌশল পত্রের ক্ষেত্রে কি করবে? কৌশল পত্রের ক্ষেত্রে, কৌশল পত্রের আমি এই যে বলেছি যে কৌশল পত্রের ক্ষেত্রে একটু ভিন্ন করার চেষ্টা করবে, না হলে নীতিপত্রের মতো লিখে দিবে যদি না পারো। ভিন্নটা কি করবে আমি বলি। ধরো একটা প্রশ্ন করলো তোমাকে যে এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জ বা এলডিসি গ্রাজুয়েশন হওয়ার পরবর্তী যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় করণীয় কি, এই ব্যাপারে একটা কৌশলপত্র তৈরি করুন, এইটা তোমাকে বললো। ঠিক আছে, একটা কৌশলপত্র তৈরি করতে বললো তোমাকে। কি বিষয় নিয়ে? বিষয় হলো এই এলডিসি গ্রাজুয়েশন করার পরের যে চ্যালেঞ্জগুলো, সেক্ষেত্রে তুমি হচ্ছে যে কি লিখতে বলছে, একটা কৌশলপত্র। তুমি এখানে কৌশলপত্র বলে শুরু করবা। তুমি এখানে এটাকে একটা কৌশলপত্র বলে তুমি হচ্ছে শুরু করবা, এটা একটা কৌশলপত্র। ওকে, এটার তুমি একটা ভূমিকা লিখবে, এটার তুমি একটা ভূমিকা লিখবে। ভূমিকা লেখার পরে এখানে তুমি যেটা করবে সেটি হচ্ছে যে জার্নিটা লিখবে। মানে এলডিসি গ্রাজুয়েশন, এলডিসি উত্তরণের যে বাংলাদেশের জার্নি, সেই জার্নিটা তুমি কয়েকটা পয়েন্টে লিখবে। তারপরে হচ্ছে যে তুমি বলবে যে চ্যালেঞ্জগুলো কি। আচ্ছা, চ্যালেঞ্জগুলো কি, এই চ্যালেঞ্জগুলো উল্লেখ করার পরে তুমি সরকারের এখনকার ভীষণ মিশন কি। ভীষণ মানে বুঝতে পারছো তো, আমরা কোথায় যেতে চাই, সেটাই হলো ভীষণ। আর মিশন হলো আমরা ইমিডিয়েট কি কি স্টেপস নিব, সেটা হলো মিশন। তো মিশনটা একটা পয়েন্ট করে উল্লেখ করলে তারপরে গিয়ে অ্যাকশন প্ল্যান দিলে যে আমাদের সরকারকে অভ্যন্তরীণভাবে এই কাজগুলো করতে হবে, ইন্টারনালি এই কাজগুলো করতে হবে, এবং এক্সটার্নালি এই কাজগুলো করতে হবে। এভাবে কিছু পয়েন্ট লিখে দিয়ে শেষে একটা উপসংহার লিখলেই এই কৌশলপত্রটা লেখা হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মানে আমার দিক থেকে মোটামুটি আলোচনা। আমি তোমাদের 2-1টা যদি প্রশ্ন পাই প্রশ্ন নিব, আদারওয়াইজ আলোচনাটা শেষ করে দিব। তোমাদের খুব বেশি সময় আসলে নষ্ট আমি করব না। যারা রিটেন পরীক্ষার্থী আছো দয়া করে তোমরা আমার এই লাইভটা সুন্দর করে একটু দেখে নিও। আমার মনে হয় তুমি উপকৃত হবে এবং প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আর প্রবলেম থাকবে না। ঠিক আছে, আর যারা আমাদের প্রিলির ব্যাচের শিক্ষার্থী আছো, আমি 7টার সময় প্রিলি শিক্ষার্থীদের জন্য একটা লাইভ ক্লাস নিব। আমাদের যে পরীক্ষা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের, সেই পরীক্ষার প্রশ্ন সমাধান। মিলন, ভালো আছি, তোমার সাথে কথা হবে, দেখা হবে ভাই।
থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, তাইলে আমি আজকের আলোচনাটা এখানেই শেষ করি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই স্লাইডটা আমি কনফিডেন্সের গ্রুপে দিয়ে দিতে বলবো। কনফিডেন্সের সবাই এই স্লাইডটা বা কনফিডেন্সের গ্রুপে আমি ওপেনলি দিতে বলবো, যাতে করে সবাই পায়। ওকে, আচ্ছা, পরামর্শপত্র নিয়ে আমি অলরেডি বলেছি। পরামর্শপত্র নিয়ে আলাদা করে করে কিছু নাই। পরামর্শপত্র নীতিপত্রের মতো লিখতে পারো, আর আলাদা করে লিখতে গেলে তুমি ওই ভূমিকা একটা দিয়ে প্রেক্ষাপট বিশ্লেষণ করে ভিশন মিশন উল্লেখ করে অ্যাকশন প্ল্যানটা উল্লেখ করবা। এই যেমন একটা আমি এখানে বললাম যে এলডিসি উত্তরণের জার্নিটা উল্লেখ করলে, চ্যালেঞ্জগুলো উল্লেখ করলে, এবার আমাদের সরকারের ভিশন মিশনটা কি সেটা উল্লেখ করে তারপরে সমাধান দিলে। আচ্ছা, ভিশনটা হচ্ছে কোথায় আমরা যেতে চাই। ভিশন হচ্ছে আমরা এলডিসি গ্রাজুয়েশন করেছি, আমরা এরপরে উন্নত রাষ্ট্র হতে চাই, এইটা হলো ভিশন। আর মিশন হচ্ছে উন্নত রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে যতগুলো চ্যালেঞ্জ আসবে প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, এটা হচ্ছে মিশন। ভিশন হচ্ছে আমার একদম চূড়ান্ত, আমি কোথায় যেতে চাই সেইটা, আমার স্বপ্নটা কি, আমার ফিউচারটা আমি কোথায় দেখতে চাই 50 বছর পরে, 100 বছর পরে, আর সেখানে যাওয়ার জন্য আমার যে অ্যাকশনগুলো হবে সেগুলো হচ্ছে মিশন। ঠিক আছে, আমি পিডিএফটা ওপেন করতে বলছি, যে আমাদের কনফিডেন্স গ্রুপে দেওয়ার জন্য বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।